সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নিয়ন্ত্রণহীন ওষুধের দাম ও মান। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর। মাঝখানে আছেন আবু মোহাম্মদ ফারুক, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই প্রান্তে আছেন এস.এম. শফিউজ্জামান, মহাসচিব, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনেও প্রার্থীদের ব্যস্ততা, ভোটের জন্য প্রস্তুত শীতলক্ষা পাড়ের মানুষ। প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনের রাষ্ট্রপতির কাছে 5 দফা সুপারিশ জাতীয় পার্টির। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দূর হবে বলে আশাবাদ। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। কাজে যোগ না দেয়ায় আশুলিয়ায় 55টি কারখানা বন্ধ রাখার ঘোষণা বিজিএমইএর। কাজে ফিরতে শ্রমিক নেতাদের আহ্বান। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এবং ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ফার্মেসি মালিকদের দফায় দফায় সংঘর্ষ। আপনি ওষুধ প্রশাসনের বলে অনেকদিন পরে আমরা পেয়েছি, এটা খুব ভালো আমাদের জন্য। সেটা হচ্ছে যে কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো ওষুধের দাম বাড়ায় ফেলছে। আচ্ছা, তারপরে কি হলো, আবার আরেকটা অভিযোগ আসছে। সবগুলোই অভিযোগ, আমি বলবো না যে তারা বাড়ায় দিচ্ছে, এটা অভিযোগ আছে আবার এরকম যে বিভিন্ন মৌসুমে যখন যে রোগ হয় সেটার উপর বেস করে তারা তাদের উৎপাদন কমায় এবং বাড়ায়, মানে কৃত্রিম সংকট তৈরি করে। এটা কাগজপত্র ঘেটে যেটা দেখলাম যে 94 সালে তাদেরকে 117টি জেনেটিক ছাড়া, ওষুধ ছাড়া বাকিগুলো সবগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বাড়াতে পারবে কোম্পানিগুলো। এই অবস্থায় আপনারা বলছেন যে শুধুমাত্র ভ্যাট প্রদানের সার্টিফিকেট আপনারা প্রদান করেন, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করবে কে? না, আমরা যে নিয়ন্ত্রণ করি না তা না, ওভারসি করি বলে যে 117টা সরকার করে। এটা প্রাইস বৃদ্ধি করতে হলে এটা ডিসিসি পর্যন্ত যেতে হয়, যে ডিসি হেডেড বাই সচিব। আর বাকি বা আইটেমগুলো তারা নির্ধারণ করলো। আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু কম্পেয়ার করি উইথ দ্য আদার কোম্পানি, যে তাদের সাথে আসলে এটা কি পরিমাণ আছে। আর তাছাড়া তারা আমাদের সাথে অনেকগুলো কাগজ দেয়, যে ইনভয়েস দেয়, যেটা তার র মেটেরিয়ালসটা কত করে আনলো, তারপর তার আদার তার লজিস্টিক কস্ট কত আছে, ইনফ্রাস্ট্রাকচার কস্ট আছে, তার ম্যান পাওয়ারের কস্ট আছে, তার মার্কেটিং করতে কস্ট আছে, তার প্যাকেটিংয়ের কস্ট আছে। এই টোটাল কস্টটা দেখে আমরা যদি মনে করি যে রিজনেবল, পাশাপাশি আমরা এটাও দেখি যে বাইরের ইন্টারন্যাশনালি বাজার অবস্থা কি রকম আছে, এটার সাথে ম্যাচ করে কিনা, ওটা তো অনেক বা দূরে। কিন্তু আমরা যতদূর জেনেছি যে দেখা গেল গত 2 বছরে এই যে প্রাইস কমিটি, যে কমিটিটা আছে, হ্যাঁ, তারা কোনো দাম নির্ধারণ করেনি, কোনো বাড়ানো হয়েছে এরকম কোনো জিনিস নাই। কিন্তু 2 বছরে কোনো ওষুধের দাম 400% পর্যন্ত বেড়ে গেছে। তাহলে এটা কি করে? 117টা আইটেমের মধ্যে আমরা বোধহয় ডিসিসিতে নিয়ে গেছিলাম, বোধহয় 10-12টা আইটেম আমরা নিয়েছিলাম, যেগুলোতে আসলে কস্ট অনেক বেড়ে গেছে, কিন্তু কিছু অ্যাড্রেস না করলে হয় না। এটা বাড়ানো হয়েছে 10-12টা আইটেম। আমি আসার পরে একবার কি 2বার বোধহয় বসেছিলাম, এটা বাড়ানো হয়েছে। কিন্তু বাকিগুলো আর কোনো অ্যাড্রেস করা হয়নি, যেগুলো সরকার নির্ধারণ করে। কিন্তু কোম্পানি যেগুলো ইয়ে করে, এগুলা 400% আমরা দেখেছি এগুলো আসলে সঠিক না। কারণ আমরা দেখেছি এটা 15-20% বেড়েছে। এইটার কারণ হিসেবে আমরা জানতে চাই যে কি জন্য বাড়ান। তার দেখা যায় স্যালারি বেড়েছে, গভর্নমেন্ট সবার স্যালারি বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, ইলেকট্রিসিটির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। এটা একটা তাদের ওভারঅল কস্টে না পড়লে এগেইন কোয়ালিটি আগের যেভাবে ওষুধ প্রস্তুত করতো ওইভাবে কিন্তু ওষুধ মানুষ আর নেয় না, বা আমরাও এটা পারমিট করি না। যে জিএমপি যেভাবে মানে সিজিএমপি আরম্ভ হয়েছে, সিজিএমপি সাচে এটা যদি স্ট্যান্ডার্ড করতে হয় তাহলে আপনি ইউ হ্যাভ টু স্পেন্ড এ লট অফ মানি। তার মেশিনারি, যে হিউম্যান রিসোর্সে, তার ইনফ্রাস্ট্রাকচারে এবং আপনার র মেটেরিয়ালসে।
তো এই জায়গাতে কিন্তু কস্ট আমরা দেখেছি যে কস্টটা বাড়ালে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ভবিষ্যতে মানুষকে দেওয়া যাবে না। স্যার কোয়ালিটি নিয়ে কথা বলেছেন উনি 94 সালে যেটা ওনাদের নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে দিচ্ছেন, এটা কন্ট্রাডিক্টরি না? যে ওনারা একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা ইয়া লাগবে, তাদের কিছু কোম্পানি অধিকাংশ 30 থেকে 40 হাজার আমাদের ওষুধের ইয়া আছে বিভিন্ন ইয়ার, না প্রায় 24-এর মতো আর কি। হ্যাঁ, তো এইরকম একটা জায়গাতে যদি এরকম হয়, ওষুধ বাড়াতেই পারে, দাম বাড়ে, উনি যেটা বললেন যেগুলো রিজনেবল, এটা হতেই পারে, কিন্তু সমন্বয়ের ঘাটতিটা কোন জায়গায়? এবং এটা কিন্তু রেগুলার আসলে সমন্বয়ের বিষয়টা তো ডেফিনেটলি এটা কঠিন কাজ, এটা আমাদের ডিজি সাহেব যেটা বললেন। এখন বিষয় হলো কতগুলো বাস্তবতা কিন্তু আমাদেরকে ব্যাপারটাকে আসলে বুঝারও একটা আরো কঠিনতর করে দিচ্ছে। যেমন ধরুন এই যে ফ্যাক্টরস গুলোর কথা ডিজি সাহেব বললেন, এর সঙ্গে আমি একটু যোগ করি। যেমন ধরুন আপনি একটা কোম্পানিতে ফার্মাসিস্টকে, ম্যান পাওয়ারকে কিরকম বেতন দেন, আচ্ছা আরেকটা কোম্পানিতে কত বেতন দেন, অনেক কিন্তু পার্থক্য আছে। আচ্ছা দ্বিতীয় হলো আপনি যেমন ধরুন ওষুধের কাঁচামালের কথাটা উনি বলছেন, আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন এই মুহূর্তে মনে পড়ছে অ্যাসোমিপ্রাজল, আমরা এটা পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমরা অ্যাসিড সিক্রেশন কমাতে ব্যবহার করি। অ্যাসোমিপ্রাজল 1 কেজির দাম $9 আছে, $25 আছে। এখন যিনি $25 দিয়ে আনবেন তিনি তো স্বাভাবিকভাবেই $9 সঙ্গে পারবেন না, অতএব এইটার দাম একটা হতে হবে। $25 দিয়ে যিনি কেনেন তার দামটা কিন্তু একটু বেশি থাকবে। এখন প্রশ্ন হতে পারে যখন নাকি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ওনারা প্রাইস যদি জিজ্ঞেস করেন, তখন দেখবেন যে এই ধরনের ফ্যাক্টরসগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টর। জিএমপির কথা উনি বলেছেন, বাংলাদেশে অসংখ্য ওষুধ কোম্পানি আছে যারা জিএমপি নামমাত্র মানছে কিন্তু আসলে মানছে না। মানে যখনই ওনারা কেউ যান বা আমরা কেউ ইন্সপেকশনে যাই, তখন অনেকটা ওই চোর পুলিশ খেলার মতো আর কি, কেউ পিছু দিক দিয়ে তো বেরিয়ে যায়, এরকম ঘটনা, এই ঘটনা ঘটেছে। সামনে বন্ধ আছে, পিছু দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকের ওষুধ আমরা বাগানে পেয়েছি, পিছনে জঙ্গলে পেয়েছি। তো এখন আপনি যদি সবগুলো কোম্পানির একইভাবে মানটার কথা বলেন, মান তো নিশ্চয়ই একরকম না। দ্বিতীয় হলো যে মান বাড়লে কিন্তু আপনাকে দামটাও একটু দিতে হবে, এটা হলো একটা বড় বিষয়। কারণ মান রক্ষা করতে গেলে ডেফিনেটলি একটা আরেকটা বিষয় হলো, আমি আমার ব্যক্তিগত কথাই বলি, গত 15 তারিখে আমি আমার বাসায় একজন গ্রাম থেকে এসছেন এবং তিনি হেভি কনস্টিপেশনে আক্রান্ত। তো ডাক্তার সাহেব তাকে ম্যাগমিল দিলেন এবং লেক্সেনা ট্যাবলেট দিলেন। আমি নাম ধরে বলছি বোঝার সুবিধার জন্য, লেক্সেনা, লেক্সেটিভ, ম্যাগমিলও তাই। তো বললেন যে প্রথমে লেক্সেনাটা দেন এবং কয়েকদিন খাওয়ার পরে ম্যাগমিলটা শুরু করবে। তো লেক্সেনার আমি পিয়নকে পাঠালাম আনার জন্য, নীলক্ষেত থেকেই আমাদের ইউনিভার্সিটির পাশেই একটা দোকান থেকে কিনে আনলো। ম্যাগমিলের দাম নিল 25 টাকা একটা শিশি, 45 টাকা একটা শিশি, আর লেক্সেনা নিল 10 টাকা করে ট্যাবলেট। তা আমি পিয়নকে বললাম যে তুমি দাম দিয়ে আনছো কেন, দাম তো 1 টাকা 25 পয়সা। একটা লেক্সেনা ট্যাবলেটের সরকার স্বীকৃত মূল্য ওনারা যেটা বলছেন 1 টাকা 25 পয়সা, তুমি 10 টাকা দিয়ে আনলা কেন? তো বলে যে তো আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি যে কি ব্যাপার, তুমি আবার যাও, মোবাইলে কথা বলবো। সে আমাকে বললো যে স্যার আমরা এর কমে বেচতে পারবো না। কেন, কোম্পানি কি দাম বাড়িয়েছে? যে না। খেয়াল করবেন, কোম্পানির দাম বাড়ায়নি, কিন্তু গ্ল্যাক্সো কোম্পানি এটা তৈরি করে, সে কিন্তু এর দাম বাড়ায়নি, কিন্তু দোকানে বিক্রি হচ্ছে 10 টাকা। এবং এইটাই আবার মিডফোর্ডে গেলে সে কিনে আনছে নাকি 8 টাকা করে। না, তার মানে কি? তার মানে তো একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে। এক্স্যাক্টলি, এখন আমি সেখানেই আসছি। এখন গ্ল্যাক্সো কোম্পানি কিন্তু এই ক্রাইসিসের জন্য দায়ী না, সে কিন্তু লেক্সেনার প্রোডাকশন কমায়নি। কিন্তু ওই যে হঠাৎ করে একটা কিছু এটা একটা মানে একটা বদভ্যাস আমি বলবো, আমাদের ওষুধের যারা বিক্রেতা তাদের মধ্যে অসাধু ব্যবসায়ী যারা আছেন, তারা বাজারের মধ্যে এই ধরনের একটা হোল্ডিং আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করেন। অতএব এখানে ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো কমানো, আমরা মনে করি যে এই জায়গাটাতে অনেকগুলো স্টেক হোল্ডার, এটা শুধুমাত্র ওষুধ কোম্পানি না, এখানে যারা ডিস্ট্রিবিউটার, যারা নাকি গোডাউনে ওষুধ রাখে, যারা বিক্রি করে খুচরা পর্যায়ে, অনেকেরই কিন্তু এখানে ভূমিকা আছে। অতএব সেখানে আমাদের এইবারের যে ড্রাগ পলিসিটা হলো, যেটা গতকাল সরকার অনুমোদন করলেন, মন্ত্রিসভায় অনুমোদন হলো, এইটাতে কিন্তু এখানে বলা আছে একটা ব্যবস্থা যে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে যে প্রাইসিং কমিটি হবে, সেই প্রাইসিং কমিটির মধ্যে সবগুলা স্টেক হোল্ডার থাকবেন। ওখানে সরকারের প্রতিনিধি, কোম্পানির প্রতিনিধি, প্রেসক্রাইবার যিনি তার প্রতিনিধি, রোগীর প্রতিনিধি, যে বানাচ্ছে ফার্মাসিস্ট তার প্রতিনিধি, সবার প্রতিনিধি নিয়ে তারা কিন্তু বসবেন, বসে প্রাইসটাকে ঠিক করবেন, যাতে করে এই প্রাইস নিয়ে গোলমালগুলো না হয়। এবং এই প্রাইসের মধ্যে স্বাভাবিকভাবেই ছোট একটা কোম্পানি, তার যে ওষুধের যা দাম হবে, বড় কোম্পানির ওষুধের দাম কিন্তু আমাকে একটু বেশি দিতে হবে, কারণ আই এম পেইং ফর দি কোয়ালিটি।
আর 2 নম্বর হচ্ছে যে আমি একটা জিনিস অবশ্য নিজেও খুব মানে চেষ্টা করি বলার জন্য, প্রমোট করার জন্য, ওনাদের কাছেও আমি বলেছি অনেকবার, ক্লাসিফাই করি আমরা। সব কোম্পানিকে সব ওষুধ দামে দিতে হবে কেন? না, যেই ওষুধের যেই জিএমপি দরকার, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফেসিলিটি যা দরকার, যন্ত্রপাতি, পরিবেশ, এটা সেটা আমার যদি না থাকে আমি সেই ওষুধটা বানাবো না। আমার যেটা আছে আমি ওই ওষুধগুলো বানাবো। না, কিন্তু স্যার যেটা এখানে আমার এখানে একটা প্রশ্ন, বানানো আপনি সম্ভব। বললেন যে মান ভালো পাইতে হলে দাম বেশি হতে হবে, ভালো কথা। জনগণ বা যারা ক্রেতা তারা কিন্তু তা বলছে না, তাদের কিন্তু ওই জায়গায় সমস্যা না। কথা হলো আপনি ওই জিনিসই বিক্রি করছেন, যে ওই মানে $9 জিনিস নিচ্ছে সে $25 সময় দাম নিচ্ছে, $25 নিচ্ছে, তার তো খুব ইয়ে হয়ে যাচ্ছে। এটা অবশ্য- তাহলে সেক্ষেত্রে কেন এই কোম্পানিগুলো থাকবে? আপনি আপনার তো এটার মিনিমাম জন্যই। ক্যাটাগরি থাকা উচিত। না, ওইটার জন্যই- এত ওষুধ কোম্পানি কেন হবে স্যার? এইটা অবশ্য আমি ঠিক বলতে পারবো না, এটা বিজি মহোদয় বলতে পারবেন। আমি কিন্তু একটু add একটা করতে বিষয় চাই। আমি একটু শেষ করে নেই। জিনিসটা হলো যে আপনি যদি ক্যাটাগরাইজ করে ফেলেন, যেটা নাকি ড্রাগ পলিসিতে বলা আছে, কিন্তু এটা একটা কিন্তু বিপ্লবী সিদ্ধান্ত আমি বলবো। কারণ এই প্রথমবারের মতো কোম্পানিগুলোকে ক্যাটাগরাইজ করার কথা বলা হচ্ছে, এটা কিন্তু আগে কখনোই বলা হয়নি। এখন ব্যাপারটা হলো যে ওই কোম্পানিটা যেন আবার মরে না যায় সেটাও দেখা দরকার। কারণ তার কিছু লোককে সে এমপ্লয়মেন্ট দিয়েছে, সে দেশের অর্থনীতির মধ্যে, জিডিপির মধ্যে তারও তো কিছু কন্ট্রিবিউশন না, আছে। কিন্তু তার তো সামান্য মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে স্যার। এমন Exactly. জায়গায় আছে যে সেখানে স্যার ওই স্যালাইন হচ্ছে কোন লাইনে হচ্ছে কেউ জানে না, জানে না। প্যারাসিটামল গুলো হচ্ছে স্যার ওটার মধ্যে কি আছে কেউ জানে না। আছে। প্যারাসিটামল খায় মরে যাচ্ছে, তারপরে স্যার সবাই খালাস হয়ে যাচ্ছে। প্যারাসিটামলে আটা ময়দা সুজি থাকতেই পারে, কিন্তু ঘটনাটা হলো যে নিয়ন্ত্রণটা লাগবে, নিয়ন্ত্রণটা অবশ্যই লাগবে। এবং আমাদেরকে অবশ্যই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 76 সালে বলেছে, আমরা 2016 সালে এসেও এটাকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি না। কিন্তু আমি এটা বলবো যে আমাদের এটা কিন্তু এই সরকারের পক্ষ থেকে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নাই। তারা কিন্তু চাচ্ছেন যে এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা হোক। সংসদীয় কমিটি চাচ্ছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চাচ্ছে। ড্রাগ পলিসি যেটা এলো, এটা কিন্তু আমরা আশাই করতে পারি যে এখানে জিএমপির উপরে 82 সালের ওষুধ নীতি, 2005-এর ওষুধ নীতি, দুইটা ওষুধ নীতির মধ্যেই কিন্তু জিএমপির কথা বলা ছিল। কিন্তু এইবার কিন্তু বলা না, এটা বাধ্যবাধকতামূলক বলে দেওয়া হচ্ছে। এবং এখানে শাস্তিমূলক ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে, এবং তার জন্য এই বিভিন্ন প্রসিডিউরের কথাটা বলা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমি আশাবাদী হতে চাই। আর যে আমরা করব। কষ্টের ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। আমি ওনার সাথে একটু কথা বলিনি। সবই আপনি বলেন, আপনি তো ওষুধ মালিক সমিতির যা কিছু বলা হলো সব কিন্তু আপনাদের বিরুদ্ধেই গেছে। আপনি আমাকে একটা জিনিস খালি বুঝান, না, পক্ষেও গেছে কিন্তু, শুধু বিপক্ষে যায়নি। না না না, পক্ষে যায়নি। আচ্ছা, তো সেটা হলো এই এত মানে যেমন ওষুধ আপনারা নিজেরা ভালো করে জানেন কার পক্ষে কি জিনিস উৎপাদন করা সম্ভব, আর এটা এমন একটা জীবন রক্ষাকারী জিনিস। এখানে কেন ব্যাঙের ছাতার মতো এইসব কোম্পানি কথায় যাবে? মানে এবং এতে যেটা হচ্ছে, উনি বললেন $25, কেউ $3 দিয়ে নিয়ে চলে আসছে জিনিসটা। এতে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্র্যান্ডেড, যারা বাইরে ওষুধ রপ্তানি করে। এবার আমি দেখলাম মনে হয় $8 কোটি হয়েছে মনে হয় গত অর্থ বছরে, মানে 9 কোটি ডলার। হ্যাঁ। তো এখন তার মানে হলো যে একটা লাইনে তো আছে, তার মানে আমাদের ওষুধগুলো স্ট্যান্ডার্ড এবং বাইরে বিভিন্ন দেশে 100টার উপরে দেশে যাচ্ছে। তো এই ধরনের কোম্পানি না রেখে কেন ওই ধরনের কোম্পানিগুলো আপনারা ইয়া করছেন? ধন্যবাদ। এবং আপনি সুন্দর একটা সাবজেক্টে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছেন। সেটা হলো যে ধরেন আমাদের কিন্তু ওষুধের 82 পূর্বে আমাদের ওষুধের কোনো ওরকম ভালো কিছু ছিল না। 82 মার্কেটও ছিল না, সবই বিদেশি। রাইট। 82-তে আপনার ড্রাগ অর্ডিন্যান্স যখন প্রেসিডেন্ট সাহেবের সময় করলো, জি। তখন কিন্তু আমরা বাঙালিরা যারা, আমরা কিন্তু সাথে সাথে একটু বোঝার পরে উই হ্যাভ স্টার্টেড গোয়িং ফর ফার্মাস। যাওয়ার পরে কিন্তু এতদিনে আমাদের কিন্তু অনেক সফলতা পাইছি। এবং আপনি নিজেই আপনার আলোচনায় বলেছেন, যেমন ইউএসএফডিএ এর মতো দেশে পৃথিবীর সবচেয়ে কঠিন ইয়া পাস করতে সিস্টেম হবে। হলো ইউএসএফডিএ এর। এটাতে কিন্তু অলরেডি 2টা কোম্পানি পাস করেছে এবং একটা কোম্পানি 2টা কনসাইনমেন্ট গেছে। এক্সপেক্টিং আগামী 2 মাসের মধ্যে স্কোয়ারের 2-3 কনসাইনমেন্ট যাবে। এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরো জানাতে চাই, এই 2017-তে আমার মনে হয় আরো 5টা কোম্পানি ইজ গোয়িং টু হ্যাভ দ্য ইউএস সার্টিফিকেট। তো তার অর্থ হচ্ছে যে আমরা কিন্তু আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করি। এবং আমার দিদি মহোদয় বলতে পারবেন, আমি জানি প্রায় 40টা কোম্পানি কিন্তু দে আর এক্সপোর্টিং। এবং এই 40টা কোম্পানির কিন্তু আজ পর্যন্ত উই ডিড নট রিসিভ এনি কমপ্লেন যে ওষুধ দিচ্ছে এটা ভালো হয় নাই। যেমন আমরা বারবারই ইন্ডিয়ার ওষুধের পাই। শ্রীলঙ্কায় গেছি, অলমোস্ট 90% ইন্ডিয়ান ওষুধ খারাপ। এবং এর মধ্যে আপনারা শুনেছেন, এখন যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, উনি যখন হেলথ মিনিস্টার ছিলেন, উনি এসেছিলেন এবং আমাদের সাথে চুক্তি করে গেছে গভর্নমেন্টের কোম্পানি ইডিসিএল এর সাথে।
এবং ইডিসিএল লিড করবে এবং যে ওষুধগুলো ইডিসিএল বানায় না আমাদের কাছ থেকে নিয়ে নেবে। তো এবং কয়েকটা কনসাইনমেন্ট গেছেও। তো তার অর্থ হচ্ছে যে মোটামুটি এই 40-50টা কোম্পানি যারা আমরা এক্সপোর্ট করি তাদের কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন ওই যে আমরা বাংলা একটা কথা কিন্তু এরা এত অর্জনের পরে ওই বাকিগুলা যারা যাদের একদম সাব স্ট্যান্ডার্ড ইয়ে করছে তাদের কারণে তো পুরো জেনারেলাইজ হয়ে না, যাচ্ছে আমি ওইটা বলছি। আপনি সবসময় আপনার সাংবাদিক আমাদের চেয়ে ভালো জানেন যে আলো নিচে অন্ধকার থাকে। যখন একটা শিল্প সফলতার দিকে এগিয়ে যায়, কিছু ক্লাস, কিছু স্মাগলার, কিছু খারাপ লোক, যেমন প্রফেসর এবিএম ফারুক যে কথাটা বললেন যে উনি ফার্মেসি টিচার, উনি ওষুধ এই যে আপনার যে পলিসি হয়েছে ওনার মেম্বার কনভেনার, অথচ উনি 1.5 টাকার ওষুধ 8 টাকাতে 10 টাকাতে কিনছে এবং যুক্তি কি সাহসের সহিত বলে যে আমরা এটা এর কম দিতে পারবো না, অন্য ব্যাপার দাম বেড়ে গেছে। এবং উনি এটাও সবাই যেহেতু উনি চেনেন, উনি টিচার, ওনার অনেক ছাত্রী সব কোম্পানিতে আছে, উনি খবর নিয়ে রেখেছেন যে কোম্পানি বাড়ায় নাই, অথচ কিন্তু জেনারেল পারসেপশন হলো আমাদের বদনাম, তার মানে 8 গুণ বেড়ে গেছে। এটা তো দোকানদার বাড়ালো। এখন সবচেয়ে বড় কথা হলো যে পাইকারি বাজারে উনি বলতেছেন 8 টাকা নিচে তারা সেটাই। এখন একটা জিনিস হলো সাপ্লাই লাইন ঠিক আছে, তারপরও আমি বলবো যে বাংলাদেশের ওষুধ এখনো অ্যাফোর্ডেবল প্রাইসে বিক্রি হয়, 2-1টা তুচ্ছ ঘটনা ছাড়া। আর এই যে গভর্নমেন্টের দেরি হওয়াতেও আসলে আমরা কিন্তু এপিআই যাচ্ছি। আমরা 2033 পর্যন্ত আমরা প্যাটেন্ট থেকে অব্যাহতি পাইছি এবং এইটা কাজে লাগাতে হলে আমাদের এপিআই দরকার। এবং আপনি শুনে খুশি হবেন যে 2017 আইদার জানুয়ারি আর ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এপিআই পার্ক উদ্বোধন করবেন এবং ওখানে একদম ইনস্ট্যান্টলি 1-1.5-2 বছরের মধ্যে 42টা ওষুধের কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হবে। বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয় না, মানুষ যদি বলে এটা মিথ্যা কথা। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্যাটেন্টের যে দায় পায়ে মুক্ত আমরা 2033 পর্যন্ত, এইটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো এবং উই ক্যান এক্সপোর্ট হিউজ কোয়ান্টিটি। আর একটা জিনিস ওই যেটা শুরু করেছিলাম যে ওই কিছু কিছু স্মাগলার আছে যাদের জন্য আমাদের বদনাম হয় এবং ওই ডিজি মহোদয় উনি আছেন, আপনারা দেখেছেন প্রত্যেক দিন কিন্তু উনি অভিযান চালাচ্ছেন, গিয়ে ধরতেছেন, ফাইন করতেছেন এবং এই পলিসির পরে এবং কিছু আইনেরও দরকার। এখনো দুঃখজনক হলে বলতে হয় যে 1940-এর আমলে যখন ব্রিটিশ শাসনের ওই আইন দেওয়া কিন্তু এখনো ওষুধ চলে এবং এই পলিসির সাথে পলিসির সহায়ক যদি সরকার আইন করে, আইন বোধহয় করাই আছে, এটা এখন পার্লামেন্টে যদি আইনে করে তাহলে কিন্তু আমাদের এটা ওই বদনামগুলা থাকবে না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা জি, হ্যালো, জি বলেন আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম। জি আমি চিটাং থেকে সেলিম বলছিলাম। জি আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়কে একটা প্রশ্ন করতে চাই। জি ভারতে 2-5% ওষুধের দাম বাড়লে ইয়ারলি ওখানে যে বন্ধ পালিত হয়, স্ট্রাইক হয়, কিন্তু আমাদের দেশে 2 বছরে 400% কিভাবে বাড়ে? কিভাবে এরকম লাগামহীন ওষুধের দাম বাড়ে? এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। অনুগ্রহ করে। ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য। আমি বলতে চাচ্ছিলাম যে এবার যে ড্রাগ পলিসিটা আছে এটাতে কিন্তু এই জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে। এইভাবে যে প্রফেসর এবিএম ফারুক বলল যে এটা কন্ট্রোল করার জন্য অল স্টেক হোল্ডারদেরকে এক জায়গাতে বসানো হবে অ্যান্ড ডিসকাস করে কমিটি উইল ডিসাইড অ্যান্ড আফটার দ্যাট এটাও ওয়েবসাইটে দেওয়া হবে ফর এভরিবডি, যাতে এটা জানতে পারে ওষুধের দামটা কত এবং এই যে এটা সবার কাছে দৃশ্য রাখবে। তাছাড়াও আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা একটা অ্যাপও তৈরি করেছি। প্রাইম মিনিস্টারের অফিস থেকে A2I থেকে আমাদেরকে একটা এই যে ফান্ড দেওয়া হয়েছিল, আমরা একটা অ্যাপ ডেভেলপ করেছি যেটার থেকে যে কোনো জনগণ এই অ্যাপের মাধ্যমে আমাদের কাছে 3টা জিনিস জানাতে পারবে: ওভার প্রাইসিং হচ্ছে কিনা, ফেক কাউন্টারফেট মেডিসিন দিচ্ছে কিনা, বা প্রোডাক্টটা রিয়েল কিনা, অথবা আর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হচ্ছে কিনা এই সম্পর্কে রিপোর্ট দিতে পারে। কিন্তু জনাব মুস্তাফিজ, একটা জিনিস আছে, আপনি বললেন যে একটা ওয়েবসাইটে আপনি দিয়ে দিবেন, দাম দিয়ে দিলেন, সে দাম জানলো, ওনার মতো উনিও দাম জানেন, উনি পাঠিয়েছেন, ওনার কাছে 1 টাকা 10 পয়সা 10 টাকায় নিয়ে নিয়েছে, ওনার কোনো কিছু করার নাই ওই মুহূর্তে। মানে সমস্যাটা তখন তো এই জায়গায় না, মনে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডাররা কিন্তু এই কাজগুলো করছে, কখনো কোম্পানি, কিন্তু নামটা কিন্তু কোম্পানির। হ্যাঁ, কিন্তু সাইকেলটা কিন্তু ওই জায়গায় যে আমি যেটা বলতে আসছিলাম যে এইটাও একটা মাধ্যম যে আমরা এটা যে জনগণ যে অ্যাপটাতে সে একটা করে প্রাইসটা দিয়েছে নাম্বারে সেন্ড করলেই সে রিটার্ন পাবে যে এটা দিস ইজ দ্য প্রাইস।
এটা বেশি দেওয়া হয়েছে, আমাদের কাছে এটা কিন্তু নোটিশ হয়ে যাবে, আমরা এটা তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আরেকটা কথা হলো প্রত্যেক প্যাকেটে কিন্তু এমআরপি দেওয়ার কথা। এমআরপি যদি কেউ না দেয় সাথে সাথে তার বিরুদ্ধে কিন্তু ড্রাগ আইনে আমরা অ্যাকশন নিতে পারি। এই ড্রাগ এমআরপি তো নাই ওষুধের, এমআরপি ছাড়া আপনি আইনে কিন্তু আছে, আইনে থাকতেই হবে। স্যার আইনে এটা তো হয় আছে। ঘষা মাজা করে ঘষা-মাজা বা করে। আমি তো স্যার নাম দেখি না স্যার এগুলোর মধ্যে, অধিকাংশ বড় বড় দামি যে ক্যাপসুলগুলোতে ওতে আছে না, যেগুলো ওটা ব্র্যান্ডেড। না, আপনি সবগুলো 100% এখন যদি তুলতে যান দেখবেন 99% দাম দেয়। এখন কেউ কেউ ওই লেম্যানের কাছে হয়তো বা বেশি দাম ক্লেম করে, সে বুঝতে পারে না, টাকাটা দিয়ে চলে যায়। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন প্রত্যেক ওষুধের ভিতরে একটা এমআরপি থাকবেই, এমআরপি ছাড়া মার্কেটিং করতেই পারে না। এই জায়গায় আছে, এটা মাস্ট, কোম্পানির জন্য এটা করে না আসলে। কিন্তু ফেক কাউন্টারফেট সব জায়গায়, ইন্ডিয়াতে আপনি 36%, আপনি পাকিস্তানে 28% ফেক। এই পার্সপেক্টিভ কিন্তু বাংলাদেশ এখন আমরা বলি যে অনেক ভালো হচ্ছে, ইট ইজ নট মোর দেন 5%। তো আমরা এইটাও যে জিরোতে আনতে চেষ্টা করতেছি, যে অল অ্যাঙ্গেলে আমরা প্রেশার রাখতেছি। আপনি দেখবেন যে বর্তমান গভর্নমেন্ট বা আমাদের মন্ত্রী মহোদয় বলছে কোনো সাবস্ট্যান্ডার্ড কোম্পানির মধ্যে কোনো রকমের আমাদের কোনো ইয়ে নেই, কোনো রকমের দায়বদ্ধতা নেই। আমরা এইবার 20টা কোম্পানি একদম বন্ধ হয়ে গেল, লাইসেন্স ফিনিশ ফর এবার। আপনার আরো 20টা কোম্পানির অল টাইপস অ্যান্টিবায়োটিক বন্ধ, পেনিসিলিন, সেফালোস্পোরিন 18টা, এরকম 84টা যেটা ওনারা এই ইন্সপেকশন করেছেন, অ্যাকশন নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু, এবং এটা কারোর ছাড় দেওয়া নেই। এই হরমোন অ্যান্টি ক্যান্সার বানাতো এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো উই আর ভেরি রিজিটেড অ্যাবাউট ইট। যেই কথাগুলো 400%, 200% আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইজ নট ট্রু, ইজ নট ট্রু, ইজ নট মোর দেন 15 to 20%। আপনি যদি কম্পেয়ার করেন, ডকুমেন্ট ইজ উইথ আস, এগুলা মানুষ বিভিন্নভাবে বলে বেড়ায়। এইসব কারণেও কিন্তু আমরা অনেক সময় লোকজনের কাছে এবারে ইয়ে করতে জিনিসগুলো ভালোভাবে উপস্থাপন হয় না। জেনারেল মুস্তাফি, এইটার ক্ষেত্রে কিন্তু একটা আমার কাছে মনে হয় যে আপনাদের কিছুটা ইয়ে আছে। যেমন যখন এই ধরনের জিনিসগুলো হয়, যেমন এমন কোনো আলোচনাগুলো হয়, সে গণমাধ্যমে যখন আলোচনাগুলো হয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের তরফ থেকে কখনো কোনো ব্যক্তিকে এই কথাগুলোর উত্তর দেওয়ার জন্য পাই না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। মনে করেন কেউ কোনো গণমাধ্যমে বলছে, আপনি যখন দেখলেন একটা পত্রিকার মধ্যে হেডলাইন হয়ে গেল 400% বেড়ে গেছে, প্রতিবাদ হওয়া উচিত। 2 নম্বর হলো যে সামনে আমি আপনাকে বলি, যেই কথাটা বলেন না, আমাদের একটা স্পোক্স পারসন আছে, আমাদের একটা মিডিয়া সেন্টার আছে, এনে বসে, এনিবডি গোয়িং তাকে দেওয়া হয়। ডিজি সবসময় যাইতে হবে, নট রিকোয়ার্ড, বিকজ আই রিমেন ভেরি বিজি উইথ আদার জব। এখন দেওয়া হয়, দিলে হয় কি আপনি দেখবেন আমাদের স্ট্যাটিস্টিক হলো 90% কিন্তু আমাদের কথাগুলো আসে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতেও পারি, আমার কাছে ব্যাপার আছে যে প্রথম আলোতে আগের দিন আসলো যে সব বাজে জিনিস বাজার সয়লাভ অমুক সমুক কোম্পানি নাই। পরের দিনে বললো না 98% দেশের উৎপাদন করে, 127টা কান্ট্রিতে ইয়ে করে, এবার পরের দিন এক্সপোর্ট করে, বিরাট সফলতা ফার্মাসিউটিক্যাল ইয়াতে সবই। দুইটা আপনি যদি মিলান, আমি একটা ইয়েও পাঠাইলাম, ওই যে একটা রিজনেল পাঠাইলাম যে আগেরটাতে আপনি একদিন আগে লিখলেন এই কথা যে এটা ভেসে গেছে, এটা দেখার কেউ নাই, এটা এরকম, আর পরের দিনই এটা, বাট এটা আসলো না ব্যাপারে, যে জিনিসটা আসলো না। এরকম আমি একটা না অসংখ্য বলতে পারবো যে আমার কাছে ব্যাপার আছে যে যেটার কোনো অ্যাড্রেস করা হয় না। এখন পার্সোনালি যেতে হবে, কারো যে বলতে হবে, দ্যাট ইজ নট পসিবল। আমার পক্ষে একা বসে এতগুলো জিনিস দেখা। আর বাই দিস টাইম ওষুধ প্রশাসনের এরিয়া ব্যাপক বেড়ে গেছে। ক্লিনিক্যাল ট্রায়াল দেখছি, মেডিকেল ডিভাইস আমরা আরম্ভ করেছি। কাজটা আরম্ভ করতে হবে, কেউ না কেউ আরম্ভ না করলে আপনি কোয়ালিটিতে একদিনে এসে যাবে না। তা উই আর ডুইং দিস থিং, লুকিং আফটার এভরিথিং, যে সো দ্যাট আমরা যাতে পিপলকে একটা কোয়ালিটি, ইফেক্টিভ এবং সেফ ড্রাগ যাতে আমরা দিয়ে দেন ইন অ্যাফোর্ডেবল প্রাইস। উই আর ট্রাইং। এবং কোম্পানি নাওডেজ আমরা এই প্রেশারটা, মিডিয়ার প্রেশার বলে, আমাদের প্রেশার বলে, অনেকগুলো কোম্পানি দাম কমিয়ে দিয়েছে, অনেকটা ইয়ে আসছে, অনেক কিছু তারা স্যাক্রিফাইস করেছে, বলছে না আমরা এদিকে সাবসিডি দিব দরকার লাগলে, বাট পিপল যাতে কমন ওষুধটা দাম কম পায়। তো আমাদের কথা হলো যে বাংলাদেশ ড্রাগ কোম্পানি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথবা যে কাজটা করতেছে, এটার খুব ভালো কোথাও শোনা যায় না। আপনি 2000 রিফার্মা নিয়ে ঘটনা যেটা ঘটলো, এই জায়গাতে একটা ইয়ে হয়ে গেল, মানে এত বড় ডিজাস্টার হলো, 22-28 জন মানুষ চলে গেল, মানুষকে এখন লোকটা পার হয়ে গেল, সবাই জানে কোন কোম্পানি করছে। কোম্পানি কোনোদিন বলে না যে আমি তো করিনি, এ কথা তো
আমার লোক প্রুভ করতে পারেনি, ডিসপ্রুভ তো করা যায়নি যে রীতি নট ইনভলভ ইন ইট, এটা তো কোথাও প্রমাণ হয়নি বা কোথাও ওখানে সমস্যাটা ছিল যে ওই রিড ফার্মার ব্যাপারটা যে অভিযোগকারী তার কিছু ল্যাপসেস ছিল, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমরা জানি না, কিন্তু যেসব প্রসিডিউর গুলো মেনটেন করার কথা ছিল সেগুলো এখন কোর্ট তো পেপার ছাড়া ডকুমেন্ট ছাড়া দিতে পারবে না। ফোন আছে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। 4634 দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম ডাক্তার সাইফুল ইসলাম শিপন, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যারদের কাছে যে বর্তমান অবস্থাতে গ্রাম্য এলাকাতে বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় ওষুধ গ্রামের সবার জন্য প্রয়োজন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই গত এই বছরের ভিতরে এই ক্যালসিয়াম এবং ট্যাবলেট গুলা আগের তুলনায় 40% থেকে 50% বাড়ানো হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা কোম্পানি যদি বাড়ায় আর অন্য কোম্পানি তাদের দেখার তুলনায় সবগুলা বাড়ায় ফেলা, যেমন ফেলুয়েল গোল্ড আগে ছিল 180 টাকা, এখন করছে 285 টাকা, কিন্তু অন্য ক্লাস 10 টপ 10 এর যে কোম্পানিগুলো আছে এখনো আগের রেটে ওষুধগুলো রয়েছে। এখন তারা যদি আগের রেটে বেচতে পারে তাহলে স্কোয়ার এবং অন্য কোম্পানিগুলো কেন বেচতে পারে না, বা তারা এখন রেটে কেন বাড়াইলো, এটা কি সরকার দেখতে পায় না? এই যে এইভাবে ক্যালসিয়াম ট্যাবলেট গুলো একই ক্যাটাগরিতে আপনার বাড়ানো হয়েছে, 4 টাকার ট্যাবলেট 8 টাকা করা হয়েছে, এই কোনাজিপাম একটা ট্যাবলেট 5 টাকা ছিল এখন 10 টাকা করা হয়েছে। এত আমরা জানি যে ইন্টারন্যাশনাল ভাবে র মেটেরিয়ালসের দাম 2033 সাল পর্যন্ত একই রেটে রয়ে গেছে, 1 টাকাও বাড়ানো হয়েছে না। জানি আমরা ব্যাপারে দেখছি যতটুকু, কিন্তু এভাবে কেন ওষুধগুলো বাড়াইতেছে? আমি একটু বলি, ওই কনজিউমার হিসেবে, আমি ড্রাগের লোক না, ইন্ডাস্ট্রিও না, আমি এখন কনজিউমার সেই হিসাবে, এবং এগুলোর সঙ্গে জড়িত যেহেতু। প্রথম কথাটা হলো যে ওনার যে অভিযোগটা উনি ওনার এলাকা থেকে বলছেন, তো আমরা ধরে নিচ্ছি যে এগুলা সবই সংখ্যাগুলো ফিগারগুলো সত্য। এখন প্রশ্নটা হলো দুইটা, একটা হলো যে উনি সাফার করছেন, ওনার এলাকার লোকজন কষ্ট পাচ্ছেন, এত দাম বেড়ে গেছে স্বাভাবিক, কোম্পানি বাড়িয়েছে নাকি অন্যরা কেউ বাড়িয়েছে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হলো আমরা কিন্তু সমাধান চাই, ওই সমাধানের জন্যই ডিজি মহোদয় আছেন, তার কাছে আমরা নিশ্চয়ই আমরা এগুলো বলবো, মিডিয়ার মাধ্যমে সরকারের কাছেও যাচ্ছে। তো এখন বিষয়টা হলো যে কোম্পানি যদি দাম বাড়িয়ে থাকে তাহলে দেখতে হবে যে কোম্পানি কোন ওষুধের দাম বাড়িয়েছে। যদি ওইটা 117টা ওষুধের মধ্যে হয় তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, আপনারা দাম বাড়ালেন কেন, 100 টাকার জিনিস 400 টাকা হবে কেন। আর যদি এটা 117টা ওষুধের মধ্যে না হয়, বাইরে হয়, তখন কোম্পানিকে জিজ্ঞেস করতে হবে। এখন এই কোম্পানিকে জিজ্ঞেস কে করবেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করবেন নাকি সরকার করবেন? আমরা কিন্তু ওষুধ নীতির মধ্যে ওই কারণেই, যেহেতু কেউ নাই, অ্যাবসার্ড একটা বিষয়, কে করবে, সেই কারণে আমরা বলছি যে একটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কমিটি থাকুক, তারা এই জিনিসটা হ্যান্ডেল করবে। এবং আশা করা যায় যে বর্তমান ওষুধ নীতিটা যদি চালু হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো কিছুটা কমবে। আরেকটু আসছি, এই যে এখানে আরেকটা বিষয় হলো, যেই দামটা উনি কুমিল্লার ওই গ্রাম থেকে বলছেন, আমি কোয়াইট শিওর যে এই দামটা কিন্তু অন্য জায়গায় এর কি রকম না, ফ্লাকচুয়েট করছে। এখন কোম্পানি যদি দাম বাড়িয়ে থাকে তাহলে কিন্তু ফ্লাকচুয়েট করার কথা না। দ্বিতীয় হলো যে তাইলে এই যে ভেরিয়েশন গুলো হচ্ছে, এখানে ওই মধুটা খাচ্ছে কে, কোন মৌমাছিটা এসে এখানে খাচ্ছে, এই জায়গাটা যদি আইডেন্টিফাই করতে না পারি এবং তাদেরকে যদি আমরা আইনের আওতায় না আনতে পারি তাহলে সমাধান হবে না। সেই কারণে এই ওষুধ নীতির মধ্যে কিন্তু এবার বলা আছে, যেটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, সেখানে বলা আছে যে এই ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি অস্বাভাবিকভাবে যারা বাড়ায়, মৌসুমী কথাটাও আছে যে মৌসুমীর মাধ্যমে যারা বাড়ায় তাদেরকে কঠোরভাবে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। আমরা আশা করতে পারি, সেই কারণে এখন আমি ডিজি সাহেবের কাছে আসি যে এখন আপনি মনিটরিংটা বাড়ান এবং দেখেন যে এই ধরনের কোথায় কোথায় ঘটনাগুলো ঘটছে, ওই কালপ্রিটগুলোকে ব্রিং টু বুক। এবং সরকার আপনাকে এখন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এর আগে কিন্তু ক্ষমতাটা ছিল না, 117টা ওষুধের বাইরে আপনার ক্ষমতা ছিল না, এখন আপনার ক্ষমতা আছে। এখন এইটা যে ভিটামিন হোক আর ক্যালসিয়াম হোক বা আমার লেক্সেনা হোক আর ওই ম্যাগমিল হোক, আপনি কিন্তু এখন ক্ষমতাবান। এবং আমরা আশা করি যে সরকার যেহেতু আন্তরিক, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং এগুলো আশা করা যায় কমে আসবে। ড্রাগ পলিসি যেটা ব্যাপারে বলছিলেন, এইবারে ড্রাগ পলিসি কিন্তু এটা একটা খুব চমৎকার ড্রাগ পলিসি। মানে আমি এর সাথে জড়িত ছিলাম ওই উপকমিটির
আহ্বায়ক ছিলাম সেই জন্য না, আমি বলছি যে নাগরিক হিসাবেও কিন্তু এটা একটা খুব উল্লেখযোগ্য। এবং আমরা মনে করি যে 1982 সালের যে ওষুধ নীতিটা যুগান্তকারী ছিল, আমাদের জন্য মারাত্মক সুফল বয়ে এনেছিল। প্রথমবারের মতো যেটা একটা এটা আমাদের ওষুধ শিল্প উঠে দাঁড়িয়েছে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে এইবারের ড্রাগ পলিসিটাও কিন্তু যথেষ্ট পরিমাণে এটা রোগী বান্ধব, জনগণ বান্ধব, একই সঙ্গে শিল্প বান্ধব। এবং এখানে এই প্রথমবার শুধু অ্যালোপ্যাথি ওষুধকে নিয়ন্ত্রণের কথা বলা হয়। আপনি আয়ুর্বেদিক, ইউনানি, হার্বাল, এই যে সমস্ত হোমিওপ্যাথি, বায়োকেমিক, এদের উপরে কিন্তু নিয়ন্ত্রণটা সেভাবে ছিল না। 82 সালে 2005 সালে নিয়ন্ত্রণ ওদের থেকে অনেক বেশি এবং অনেক বেশি এবং অসংখ্য কোম্পানি অ্যালোপ্যাথির চেয়ে অনেক খারাপ, অনেক খারাপ। আমরা এই মানে বিভিন্ন রকমের ইয়েতে দেখি যে তারা অধিকাংশ কোম্পানি গাছগাছরা, সবাই কথা বলছি না, গাছগাছরা ব্যবহার করে না, কেমিক্যালস ব্যবহার করে, যেটা অ্যালোপ্যাথি কোম্পানিগুলো ব্যবহার করে। আমাশার জন্য বেল শুট ব্যবহার না করে মেট্রোনিডাজল সরাসরি ওনারা যে মেট্রোনিডাজল ব্যবহার করেন সেটা দিয়ে দিচ্ছে। উত্তেজক টনিক নামে যে সমস্ত ওষুধগুলো বানাচ্ছে তার মধ্যে সিলডিনাফিল, যৌন উদ্দীপক সিলডিনাফিল তারা দিয়ে দিচ্ছে, যেটা ভায়াগ্রার মধ্যে ব্যবহার করা হয়। তো এই যে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এগুলোর মধ্যে হোমিওপ্যাথি সম্পর্কে তো একটা কমন অভিযোগ, অ্যালকোহল বিক্রি করে নানান জায়গায়, নেশাসক্ত মানুষদেরকে অ্যালকোহল সরবরাহ করে। সন্ধ্যা হলেই জানলা খোলে, দরজা খোলে এবং তারা গিয়ে ওখানে হোমিওপ্যাথি ওষুধের রুগী সেজে মদ খেয়ে আসে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা খারাপ দিকটা শুধু দেখলে হবে না, সমাধানের পথগুলোকে বের করতে হবে। তো সেই কারণে ওদেরকে কিন্তু এবার আওতায় আনা হয়েছে। এবং শুধু তাই না, এইবার অত্যাবশ্যকীয় ওষুধের যে তালিকা করা হলো, 1982 সালে ছিল 150টা, এইবার করা হয়েছে আমাদের এখানে 285টা। তার মানে অনেক বেশি ওষুধকে এই আওতায় আনা হয়েছে। এবং এই প্রথমবারের মতো আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি, এই তিনটা ওষুধ সিস্টেমের এসেনশিয়াল ড্রাগ লিস্ট করা হয়েছে। স্যার, প্রেসক্রিপশন নিয়ে কথা উঠেছে। ওষুধ কিনবে, কিছু জিনিস আছে যে এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না, শুধুমাত্র কিছু। এর মধ্যে কি কি আছে? এটা সুবিধাটা হলো এখানে হলো ওই ওষুধগুলো আছে যে ওষুধগুলো সাধারণভাবে ব্যবহৃত, নিরাপদ। বাকি সমস্ত ওষুধগুলোকে প্রেসক্রিপশনে কিনতে হবে। আমরা যদি জেনেরিক নামে বলি তাহলে আমাদের প্রায় 1300 মতো ওষুধ আছে জেনেরিক নামে, ওনারা অনুমোদন দিয়েছেন, বাজারে আছে। এখন এর মধ্যে আমরা 39টা ওষুধকে বলেছি যে এটা ওটিসি ড্রাগ, অর্থাৎ ওভার দি কাউন্টার লিস্ট বানানো হয়েছে, একটা ওটিসি লিস্ট। বাংলাদেশে এই প্রথমবারের মতো। আমরা সরকারকে ধন্যবাদ জানানো দরকার যে ওটিসি এটা একটা ইতিহাস, এইবারের ওষুধ নীতি একটা ইতিহাস, যে অনেকগুলো কাজ এই প্রথমবারের মতো করা হলো। ওটিসি ড্রাগের তালিকা বাংলাদেশে কখনোই ছিল না। এবং যত্রতত্র মানুষজন পকেটে টাকা থাকলেই ওষুধ বিক্রি হতো, অ্যান্টিবায়োটিক, হরমোন, স্টেরয়েড হোক বা না হোক কোনো ব্যাপার না, ঘুমের ওষুধ, হিপনোটিক, সিডেটিভ, ট্রাঙ্কুইলাইজার, নেশার ওষুধ, কি চান আপনি, টাকা থাকলেই হলো। এগুলো তো ওষুধের দোকান ছিল না, এগুলো ছিল ওষুধের অনেকগুলাই, সবগুলা না, অনেকগুলাই ছিল ওষুধের মুদি দোকান। আপনি টাকা থাকবে কিনে নেবেন। এবং এর ফলে জনস্বাস্থ্যের যে ঝুঁকিটা তৈরি হচ্ছিল, আমরা একটা মারাত্মক বিপদের মধ্যে ছিলাম। এইবার 39টা ওষুধকে বলা হলো যে এই ওষুধগুলো কিন্তু প্রেসক্রিপশন লাগবে না। ওই ওষুধগুলো কোনগুলা? যেগুলো নাকি সাধারণভাবে ব্যবহার করা হয় এবং যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কম। যেমন ধরুন আপনি জ্বর হলো, আপনি প্যারাসিটামল খাবেন। এখন যদি দোকানে গিয়ে দোকানদার যদি বলে যে না, প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না, আমি একজন ডাক্তারের কাছে যাব, 200 টাকা ভিজিট দেব, তারপরে 10 টাকার একটা প্যারাসিটামল কিনে নেব, এটা তো হয় না। তো সেই কারণে দুনিয়ার সব দেশেই কিন্তু এটা করে, উন্নত বিশ্ব, আমি সব দেশ বলতে নিকারাগুয়া, সোমালিয়া বলছি না, এটা হলো উন্নত বিশ্বে এই ওটিসি ড্রাগের একটা তালিকা থাকে। এইভাবে 39টা। অ্যান্টিবায়োটিক কিন্তু একটাও নেই, শুধু আছে অ্যান্টিবায়োটিক, চোখের ড্রপ এবং মলম, শুধু এর মধ্যে অ্যান্টিবায়োটিক, এবং এগুলো বাহ্যিক ব্যবহারের জন্য। কোনো অ্যান্টিবায়োটিক ওটিসির মধ্যে নাই। অ্যান্টিবায়োটিকটা যদি আপনি ঠেকাতে পারেন, বিক্রিটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, যার দরকার সে খাবে, যার দরকার নাই সে খাবে না, শুনে শুনে খাবে না, সেলফ মেডিকেশন, নিজে নিজে কিনে খাবে, এটা হবে না। তাহলে কিন্তু আমার জনস্বাস্থ্যের প্রতি ঝুঁকিটা কিন্তু অনেকটা কমে গেল। এবং সেই কারণে আমরা আশা করব যে জনগণ নিশ্চয়ই এই ব্যাপারটাকে খুবই স্বাগত জানাবেন এবং উপকার পাবেন, উপকার পেলে স্বাগত জানাবেন। শেষ পর্যায়ে আছি, সেভাবে যেমন বলেন আপনি ওষুধ মালিক সমিতি, তা আপনাদের ভূমিকাটা কি হবে এবারের নতুন যেটা নীতিগতভাবে অনুমোদন দিচ্ছে? একটা জিনিস আমার মনে হয় ডিজি মহোদয় বলেছেন, প্রফেসর এবিএম ফারুকও বলেছেন, আমিও খুব আশাবাদী। তার কারণ হলো যে আমি এর আগেও সমিতির দায়িত্বে ছিলাম এবং পুরো আফ্রিকা এবং আমাদের আশেপাশের দেশগুলোকে ঘুরে ঘুরে আমরা ওষুধের বাজার তৈরি করেছি। এবং আপনি হয়তো নতুনই শুনতে পাবেন যে টোটাল
ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে 16 জন অফিসার ছিল। 16 জন অফিসারের দ্বারা এই বাংলাদেশে 17 কোটি লোককে ভেরি ডিফিকাল্ট, যার ফলে নকল ভেজাল হইতো। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এই সরকার আসার পরই এটা পরিদপ্তরকে অধিদপ্তর উন্নত করেন এবং লোকবল আমার মনে হয় যে মোর দেন অ্যাবাউট 300 কি পেয়ে গেছে অধিদপ্তর মানে তো ডিজি, রাইট। এবং একটা জিনিস আমি আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাবো যে এখন মোটামুটি সব ডিস্ট্রিক্টে কিন্তু ড্রাগের সুপারিনটেন্ডেন্ট আছে, কিন্তু তাদের হলো কি যে তারা ওই যে রিক্সা ভ্যানে করে থানায় যাওয়ার মতো লোক না, দে আর গেজেটেড অফিসার, এবং আমি আবেদন জানাবো যে এত কিছু যখন হয়েছে আমরা এক্সপোর্ট করতেছি এবং আমরা এপিআই করলে আমাদের এক্সপোর্ট হিউজ বেড়ে যাবে। এবং আপনি শুনে খুশি হবেন যে কদিন আগে জাইকার থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, জাপান ইজ অলসো ইন্টারেস্টেড টু ইনভেস্ট হিয়ার, যেহেতু আমরা উই আর প্রিভিলেজ আপ টু 2033, তো তার অর্থ হতেছে বাংলাদেশে মানুষ এখন ইনভেস্ট করতে চায়। চাইনিজ পিপুল ইজ অলসো কন্ট্যাক্টিং আস যে তারা ইপিআই করতে চায়, বিকজ উই হ্যাভ এ প্রিভিলেজ আপ টু 2033। এবং ডিজি মহোদয় একটা জিনিস উনি শুরু করেছেন, প্রত্যেক জায়গায় উনি চেষ্টা করছেন যে আপনার ওই যে মোবাইল কোড দিয়ে ধরাও পড়ছে, এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আপনি দেখবেন যে এই যে টুকটাক সমস্যাগুলো এগুলো আর থাকবে না। এবং আমরা ইন্ডাস্ট্রি উই আর ভেরি হোপফুল যে আমরা হয়তো গার্মেন্টসকে, রেডিমেড গার্মেন্টসকে ছাড়াতে পারবো না, বাট আমরা আগামী 3-4 বছরের মধ্যে আমরা ওনার রেডিমেড গার্মেন্টসের পাশাপাশি দৌড়াইয়া এক্সপোর্ট করতে পারবো এবং সরকারের কাছে আমরা বিশাল আপনার ফরেন কারেন্সি আমরা এনে দিতে সেকেন্ড পারবো। লার্জেস্ট আর কি। একটা ফোন আছে, তারপর স্যার আপনার সাথে কথা বলবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে ডাক্তার ওমর ফারুক, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ওষুধ মহাপরিচালক ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আজ গেছে বছর থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের মধ্যে অনেক অভিযান দিয়ে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অনেক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে, অনেক ফার্মেসি জরিমানা করতেছে, কিন্তু এই জরিমানা করার পরে কিন্তু ওষুধ মান নিয়ন্ত্রণ হচ্ছে না, ওষুধের ভালো কোম্পানির ওষুধ সচরাচর বিক্রি হচ্ছে না, সম্পূর্ণ নামহীন মানহীন বিক্রি হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না, বরং আরো বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনি এক কথা বলেন, উনি বলে তারপর না, আমি বলতেছেন চট্টগ্রামের কথা। আমি বলবো যে এগুলা অ্যাড্রেস করার জন্য যাতে নকল ভেজাল থেকে মানুষকে মুক্ত করে রেখে যাতে একটা মানসম্মান ওষুধ মানুষের কাছে পৌঁছানো যায়, এই জন্য আমরা কিছু চিন্তা করতেছি যে মডেল ফার্মাসি একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। মডেল ফার্মাসি আমরা করব, প্রত্যেক ডিস্ট্রিক্টে আরম্ভ করেছি। কালকে একটা পাইলটিং হবে, মন্ত্রী মহোদয় উদ্বোধন করবে ঢাকা শহরে, তারপরে পেরিফেরিতে আমরা এটা চালাবো এবং ক্রমান্বয়ে আমরা এটা সব জায়গাতে করতে, সো দ্যাট পিপল নোজ দ্যাট যে এই জায়গায় গেলে মানসম্পন্ন ওষুধটা পাওয়া যায়, যাতে ক্রিমিনালরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়। তা আমরা এই চেষ্টাও করতেছি যাতে এগুলো না, মোবাইল কোড পরিচালনা হচ্ছে আর কোম্পানির উপরে সুপারভিশনও আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি, সো দ্যাট এটা যাতে না হয়। আর প্রাইসিংয়ের ব্যাপারে ইন্ডিয়া বলেন সারা ওয়ার্ল্ডে আছে যে ন্যাশনাল ইনস্টিটিউট আছে তাদের প্রাইসিং লুক আফটার করার জন্য, তারা সব ডাটা নিয়ে বসে, সব আছে, ম্যান পাওয়ার আছে, এটা নিয়ে করে, সো দ্যাট এটা দেখতে পারে। তো আমরা সরকারের কাছে অলরেডি 2100 লোকের একটা প্রপোজাল দিয়েছি যাতে উপজেলা লেভেল পর্যন্ত যাতে ম্যান পাওয়ার দেওয়া যায়, যাতে মনিটরি ব্যবস্থাটা অনেক এইভাবে যাতে জিনিসটি নকল ভেজাল থেকে মানুষের মান সম্পর্কে আমি মানে 4টা পয়েন্ট। একটা হলো যে ইতিমধ্যে আলোচনা করেছি আমরা যে ওষুধ কোম্পানি যদি জিএমপি মানে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে, তাহলে মান খারাপ হওয়ার কথা না। দ্বিতীয়ত হলো ফার্মাসিস্ট। এইবারের ওষুধ নীতির মধ্যে কিন্তু গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1982 সালে 13 ধারাতে ফার্মাসিস্টদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রচন্ড ভালো সুফল পাওয়া গেছিল। 2005 সালে দুর্ভাগ্যজনকভাবে গ্রাজুয়েট ফার্মাসিস্ট দ্বারা ওষুধ তৈরি হবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল। এটাকে আবার ফেরত আনা হলো এইবারের ওষুধ নীতির হসপিটালে। এবং সেখানে আপনার এই শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ কারখানা না, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, বায়োক্লিনিক, যেখানে যেখানে ওষুধ তৈরি হবে সেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট লাগবে, চাকরি দিতে হবে এদেরকে, এটা ম্যান্ডেটরি। এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা অনুরোধ করব তারা যেন ব্যাপারটাকে খেয়াল করে। 3 নম্বর হচ্ছে সেটা হলো যে ওষুধ যেগুলো বিক্রি হয়, যে কথাটা উনি বললেন চট্টগ্রাম থেকে বিক্রি হচ্ছে দোকানে দোকানে, আমাদের দিদি সাহেব বললেন যে মডেল ফার্মেসি একটা হচ্ছে। আমরা কিন্তু মডেল ফার্মেসি একটা পেয়েছিলাম 1978 সালে এবং তার পরবর্তীকালে 1986 সালে। এখন ব্যাপার হলো যে অন্যান্য ওষুধের দোকানদাররা ওইটাকে বোমা মেরে, গুলি মেরে তুলে দিল। দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিল, ঢাকা মেডিকেলের সামনে দোকানটা ছিল।
এখন এই মডেল ফার্মেসি এটা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা কাজ করবে। গ্রাজুয়েট ফার্মাসিতে চাকরির অভাব নাই, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, ভালো বেতনে কাজ করতে পারে। তারপরেও দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা সেবা দেওয়ার জন্য তাদেরকে আমরা মোটিভেট করেছি, তারা এখানে কাজ করবে, এই ওষুধের দোকানে এসে কাজ করবে। এই ওষুধের দোকানে কাজ করা মানে হলো শুধু ওষুধ বিক্রি না, কিন্তু এই ওষুধের সঙ্গে যে অন্যান্য তথ্যগুলো দেওয়া, নিরাপদ ওষুধ কিভাবে ব্যবহার করতে হয়, মানে যে উনি যেটা নিচ্ছেন সেটা আপনার জন্য ইয়া কিনা। এক্স্যাক্টলি এই জায়গাটাতে এই মডেল ফার্মেসিগুলো চালু হচ্ছে। এই দাবিটা আমাদের বহুদিনের ছিল যে জনগণ কিন্তু সেবাটা পাচ্ছে না, শুধু ওই মুদি দোকান থেকে ওষুধ কিনে নিলেই নিরাপদ ব্যবহারটা হয় না। আপনি কোম্পানিতে মানসম্মত ওষুধ বানাবেন, কিন্তু খাওয়ার সময় আপনি জানলেন না কিভাবে খেতে হবে, বা খেয়ে ক্ষতিগ্রস্ত হলেন, এটা যেন না হয়। 4 নম্বর হচ্ছে যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা কাজ করবেন এইবারের ওষুধ নীতির মধ্যে রাখা হয়েছে, সেটা হলো একটা লিগ্যাল সেল রাখা আছে। এই লিগ্যাল সেলের মাধ্যমে ওনারা যখনই দেখবেন যে কোথাও নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ তৈরি হচ্ছে, কিংবা জিএমপি মানা হচ্ছে না, কিংবা কেউ ইম্পোর্ট করেছে ফাঁকি দিয়ে, একটা ফলস স্টেটমেন্ট দিয়ে তারা ইয়ে করেছেন, তখন এই লিগ্যাল সেল থেকে তারা নিজেরাই কিছু লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। এই প্রথমবার কিন্তু এইবারের ড্রাগ পলিসিতে বিদেশ থেকে ইম্পোর্ট করলেই আমরা তো সবাই ফিট হয়ে যাই, মনে করি বাবা বিদেশ থেকে আসছে না জানি কি। এইবার বলা হয়েছে যে ইম্পোর্ট যে করবেন আপনি, ওই ফ্যাক্টরিও জিএমপি মানে কিনা, শুধু বাংলাদেশের ফ্যাক্টরি জিএমপি মানলে হবে না, ওই ফ্যাক্টরি জিএমপি মানে কিনা সেটাও দেখে আসতে হবে। বড় দেশে তো জিএমপি মানেই, কিন্তু আমাদের দেশে তো অনেক ওষুধ আসে নানান জায়গা থেকে, আবার বড় দেশে ছোট কোম্পানি আছে, তো তারাও তো। অতএব বাংলাদেশ কিন্তু আগের মতো নাই, বাংলাদেশ আত্মমর্যাদা সম্পন্ন জাতি। এখন আমরা এখন ওই কোম্পানি ইন্সপেকশন করার পরে যদি সন্তুষ্ট হই তাহলে পারমিশন দেব যে এখানে আসতে হবে। কনজিউমার যেটা বলেছেন যে মানের বিষয়টা, এই 4টা পয়েন্ট যদি আমরা মনে রাখি, ওষুধ প্রশাসনে তারাও যদি এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখেন, নিশ্চয়ই ইনশাল্লাহ মান ভালো হবে। তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি এক মিনিট একটা জিনিস একটা সেন্টেন্স বলতে পারবেন? সেটা হলো যে আমি আজকে আমার ফারুক সাহেবরে পেয়েছি, উনি ফার্মেসি কাউন্সিলের সাথে জড়িত। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে ফার্মাসিস্ট আসছে, এরা কিন্তু খুব একটা এক্সপার্ট না। আমার মনে হয় কারিকুলাম দেখা উচিত, তাদেরকে ভালো করে লেখাপড়া করে আসতে পারে, কিন্তু উইল বি বেনিফিটেড। এটা কিন্তু অ্যাড্রেস আছে এইটা এই যে 2009 পর্যন্ত যেভাবে ঢালাওভাবে পারমিশন দেওয়া হয়েছে, 2001 থেকে 9 পর্যন্ত অত্যন্ত মানহীন বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো পারমিশন পেয়ে গেছে। এখন এই বোঝা আমাদেরকে মনিটর করা দরকার, দেখা উচিত। নাহলে তো আপনি এত আইন করলেন কিন্তু আইনের ভাঙামধ্যে সময় বেরিয়ে গেল। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।